আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন আমি আলোচনা করব রিপাবলিক গ্রন্থের দ্বিতীয় অধ্যায় নিয়ে। দ্বিতীয় অধ্যায়টা সক্রেটিস এবং পলিমার্কাসের মধ্যকার সংলাপ দ্বারা সংগঠিত। তবে বলে রাখা ভালো, দ্বিতীয় অধ্যায়ের সংলাপটা মূলত শুরু হয়েছে প্রথম অধ্যায়ের সিফালাস এবং সক্রেটিসের মধ্যকার যেই আলাপচারিতা চলছিল সেটার রেশ টেনে। প্রথম অধ্যায়ে সিফালাস ন্যায়ের সংজ্ঞা বলতে গিয়ে সক্রেটিসকে বলেছেন, ন্যায় হচ্ছে কথায় এবং কাজের মধ্যে সমতাকে বোঝায়। ন্যায় হচ্ছে ঋণ শোধ বা দায় শোধ করা এবং সত্য কথা বলা। সিফালাসের ভাষায় এই মহতী কাজগুলোই হচ্ছে ন্যায়। সক্রেটিস প্রথম দিকে সিফালাসের এই বক্তব্যকে সমর্থন করে বলেছেন, সিফালাস, তোমার কথা যথার্থ, এই সকল গুণ আসলে মহতী গুণ। তবে সিফালাস, মানুষের মধ্যে তো আরও অনেক মহতী গুণ আছে। শুধুমাত্র সত্য কথা বলা, দায় বা ঋণ পরিশোধ করা, কথায় ও কাজে সমতা রাখাকে কি মহতী গুণ বলা যায়? মানুষ তো এর থেকে আরও বেশি মহতী গুণের কাজ পরিচালনা করছে। মানুষের মধ্যে এর থেকে আরও অনেক বেশি গুণাবলী আছে, সেগুলোকে তো মহতী গুণ বলা যায়। এবং আরেকটা বিষয়ে সিফালাস, তুমি লক্ষ্য করো, মহতী গুণ এবং ন্যায়ের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। কোনো কাজকে আমরা মহৎ বলতেই পারি, কিন্তু মহৎ কাজ অনেক সময় ভালো হতে পারে, অনেক সময় খারাপও হতে পারে, বা অন্যের ক্ষতি সাধন করতে পারে। কিন্তু ন্যায় সর্বক্ষেত্রে মানুষের মঙ্গল এবং ভালো করবে। ন্যায় কখনো স্থান কাল পাত্রভেদে কারো ক্ষতি বা কারো অমঙ্গল বা কারো মঙ্গল করবে না। ন্যায় সর্বদাই ব্যক্তির মঙ্গলের জন্য সংগঠিত হয়। এই যেমন আমি তোমাকে পূর্বে উদাহরণ দিয়েছিলাম যে আমার কোনো বন্ধু আমার কাছে একটা মরণাস্ত্র আমানত হিসেবে রেখে গেল, এবং সে যখন চাইতে এলো তখন তার মানসিক বিকারগ্রস্ততা ছিল, এবং তার এই মানসিক বিকারগ্রস্ততা দেখে আমি তাকে তার অস্ত্রটি ফেরত দিলাম না। এতে করে কিন্তু আমি দায় পরিশোধ করলাম না, কিন্তু আমি একই সাথে তাকে এবং তার আশেপাশের মানুষকে চরম ক্ষতির থেকে বাঁচালাম। এটা কি মহতী গুণ না? হ্যাঁ, আমি স্বীকার করছি আমি তার দায় পরিশোধ করিনি, কিন্তু আমি তো তার মঙ্গল করেছি, তাই নয় কি? তাই অবশ্যই বলা যায় সকল মহতী কাজ ন্যায় হতে পারে না, আবার সকল অমহতী কাজও অন্যায় হতে পারে না, ন্যায় হতে পারে। তাই বলা যায় সকল মহতী গুণ মাত্রই ন্যায় না, কারণ ন্যায় হচ্ছে স্থান কাল পাত্র এবং অবস্থান নির্বিশেষে একই রকম হতে হবে। এটি স্থান কাল পাত্র এবং অবস্থান নির্বিশেষে দোদুল্যমান হওয়া যাবে না। সক্রেটিসের এই পাল্টা যুক্তিতে সিফালাসের পূর্বের মন্তব্য টিকল না। সক্রেটিস তার যুক্তির কষ্টি পাথরে সিফালাসের মন্তব্যকে ভেঙে চুরমার করে দিল। সিফালাসের এই বক্তব্যকেই টেনে সিফালাসের ছেলে পলিমার্কাস সংলাপের পরবর্তী ধারা এগিয়ে গেল। পলিমার্কাস বললেন, সক্রেটিস, অ্যাথেন্সের একজন কবি, আমার কবিটার নাম মনে পড়ছে না, তিনি বলেছেন, ন্যায় হচ্ছে বন্ধুর প্রতি বন্ধুত্ব প্রদর্শন এবং শত্রুর প্রতি শত্রুতা। অর্থাৎ যার যা প্রাপ্য তাকে তা দেয়াই হচ্ছে ন্যায়। এক্ষেত্রে তার কথাটা আমার কাছে যথার্থ মনে হয়। আমি একটা কথা বলে রাখতে চাচ্ছি যে প্রাচীন গ্রিসে অর্থাৎ সক্রেটিসদের সময়ও সেখানে ধর্মগ্রন্থ বলে কিন্তু আসলে কিছুই ছিল না। অর্থাৎ যেমন মুসলমানদের জন্য রয়েছে আল কোরআন, খ্রিস্টানদের জন্য রয়েছে বাইবেল, তারপরে হচ্ছে সনাতন ধর্মের জন্য রয়েছে বেদ। এই ধরনের কোনো গ্রন্থ তৎকালীন গ্রিসে ছিল না। তখন সেখানকার লোকজন কবিদেরকে মান্য করতেন এবং কবিদেরকে তারা ঐশ্বরিক জ্ঞানের আধার বলে মনে করতেন। কবিদের কথাই ছিল অ্যাথেন্স তথা গ্রিসের সাধারণ মানুষের জন্য ঈশ্বরের বাণীর বরাত, এবং সাধারণ মানুষরা তার বরাতকে রীতি মনে করতেন। কিন্তু সক্রেটিস বিনা প্রশ্নে কবিদের বাণী স্বীকার করতে চাননি, বরঞ্চ সক্রেটিস প্রমাণ চেয়েছেন যে কবিদের অনেক বাণী যুক্তি বিচারে টেকে না,
এবং যারা যুক্তির বিচারে টিকতে পারে আমরা কেবল সেই বাণীকেই গ্রহণ করতে পারি। কাজেই কবির বরাতে আমরা যদি বলি যার যা প্রাপ্য তাকে তাই দেয় নেয়, তাহলে তাকেও যুক্তির বিচারে টিকতে হবে। সক্রেটিসের এই বক্তব্য শুনে প্লেটো তার কিছু মন্তব্য সংযুক্ত করে। প্লেটো বলে, মানুষের কর্ম বিভিন্ন বিভাগে বিভক্ত। এদের আমরা মানুষের গুণ, শিল্প, কলা বলে আখ্যায়িত করি। যেমন চিকিৎসা বা নিরাময় শিল্প, নৌচালনার শিল্প, পাদুকার তৈরির শিল্প। প্লেটোর মতে মানুষের জীবন যেসব কর্মশিল্পে বিভক্ত, সেসব শিল্পে দক্ষতা অর্জন মানুষের একটি স্বভাবগত ও নীতিগত কর্তব্য। এই দক্ষতা অর্জনকে প্লেটো অনেক সময় ন্যায় বলে আখ্যায়িত করেছে। প্লেটোর মতে মানুষের প্রতিটি কর্মই হচ্ছে একটি উদ্দেশ্যে প্রণোদিত কাজ, উদ্দেশ্য সাধনমূলক কাজ। তিনি বলেছেন, যে শিল্পী তার শিল্প সম্পর্কে সম্পূর্ণ এবং পরিপূর্ণ ধারণা রাখে, জ্ঞান রাখে, সেই শিল্পীর শিল্প তত বেশি পূর্ণতার দিকে থাকে। এদিক প্লেটো বলেছে, এদিক দিয়ে জীবনও একটা শিল্প। ব্যক্তির জীবনধারা, জীবনের উদ্দেশ্য এবং জীবনের পরিণতি নির্ভর করে ব্যক্তির জ্ঞানের ওপর, বা বলা যায় ব্যক্তির জীবন সম্পর্কে দক্ষতা ওপর। প্লেটোর কাছে রাষ্ট্র পরিচালনা একটা শিল্প। রাষ্ট্র পরিচালনার শিল্পে দক্ষতা নির্ভর করে রাষ্ট্রের মূল উদ্দেশ্য বা রাষ্ট্রের পূর্ণতম বিকাশ কিংবা সর্বোত্তম রাষ্ট্র সম্পর্কে জ্ঞানের ওপর। প্লেটোর দর্শনের অন্যতম মূল তত্ত্বটা ছিল প্রতিটা জ্ঞানের পিছনে একটা করে উদ্দেশ্য কাজ করে এবং উদ্দেশ্যের ওপর নির্ভর করেই প্রতিটা ব্যক্তি দক্ষতা অর্জন করে। রিপাবলিকের মধ্যে প্লেটো নিজের তত্ত্বকে কেন্দ্র করে ন্যায় এবং উত্তম রাষ্ট্রের কল্পনার মূল নিয়ামক এঁকেছেন, এবং এই নিয়ামক হচ্ছে দুইটি। এক হচ্ছে উদ্দেশ্য কিংবা আদর্শের একটা অস্তিত্ব আছে, তা না হলে সে আমাদের জীবনের এবং জীবনের সকল ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় কার্যের নিয়ামক হতে পারত না। দুই, উদ্দেশ্য বা আদর্শকে জানার চেষ্টা করতে হবে। উদ্দেশ্যকে জানা যায়, জানা না গেলে তাকে জানার চেষ্টা নিরর্থক হতো। উদ্দেশ্যকে জানার উপরই মানুষের কর্মের উৎকর্ষ নির্ভর করে। প্লেটো বলেছেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রিপাবলিকের মূল প্রতিপাদ্য হচ্ছে রাষ্ট্র পরিচালনা রূপ শিল্পে যাদের সর্বোত্তম দক্ষতা থাকবে তারাই রাষ্ট্রের শাসক হবে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, একটা ভূখণ্ড বা একটা রাষ্ট্র পরিচালনা তারাই করবে যারা ওই ভূখণ্ড বা ওই রাষ্ট্রের সবথেকে বেশি দক্ষতা সম্পন্ন এবং জ্ঞান সম্পন্ন ব্যক্তি হবে। এটাই ছিল প্লেটোর আদর্শ রাষ্ট্রের রূপরেখা। প্লেটো এবং সক্রেটিসের যুক্তি এবং বক্তব্যে পলিমার্কাসের যে মন্তব্য, সেই মন্তব্যটা ধোপে টিকে নেই। এরপর সক্রেটিস পলিমার্কাসকে জিজ্ঞাসা করলেন, পলিমার্কাস, সিমোনাইডিস ধর্ম কিংবা ন্যায়পরায়ণতা সম্পর্কে সত্যিকারভাবে কি বলেছেন? পলিমার্কাস বললেন, সিমোনাইডিসের মতে দায়শোধই হচ্ছে যথার্থ ধর্ম কিংবা ন্যায়পরায়ণতা, আর তার এই মতকে আমার যথার্থ বলেই বোধ হয়। সক্রেটিস বললেন, যুক্তির ক্ষেত্রে তোমার এরূপ সিদ্ধ পুরুষের কথাকে সন্দেহ করতে আমার অবশ্যই ভয় হয়, কিন্তু আসল কথা কি জানো পলিমার্কাস? তোমার এই জ্ঞানী পুরুষের কথা তোমার নিকট স্বচ্ছ বোধ হলেও আমার নিকট ঠিক তার উল্টোটাই বোধ হচ্ছে। কারণ তিনি নিশ্চয়ই কথা বলবেন না যে দায়শোধ ধর্ম বলে একজন উন্মাদকে তার পূর্ব প্রদত্ত মরণাস্ত্র আমি ফিরিয়ে দেব, অথচ আজ যে উন্মাদ কাল সে এই দ্রব্য আমার নিকট গচ্ছিত রেখেছিল, তার গচ্ছিত দ্রব্য অবশ্যই আমার দায়, তার নিকট এই ঋণ আমি ঋণী, কথা আমি অস্বীকার করতে পারি না। পলিমার্কাস বলল, হ্যাঁ, কথা তোমার সত্য সক্রেটিস। সক্রেটিস বলল, তাহলে উন্মাদ তার দত্ত দ্রব্যকে ফেরত চাইলে আমি তা ফিরিয়ে দেব না? প্রশ্নবোধক। পলিমার্কাস বললেন, না, কোনো ক্রমে তা তুমি ফিরিয়ে দিতে পারো না। সক্রেটিস বললেন, তাহলে ঋণশোধই ধর্ম,
বলতে সিমোনাইডিস নিশ্চয়ই উন্মাদের এরূপ ঋণ শোধকে বোঝাতে চাননি, ঠিক নয় কি? পলিমার্কাস পলিমার্কাস বললেন, না, তা তিনি চাননি। কেননা সিমোনাইডিস একথা বলেছেন যে যে বন্ধু সে তার বন্ধুর মঙ্গল সর্বদাই কামনা করবে, অমঙ্গল না। সক্রেটিস বললেন, অর্থাৎ দুজনে যদি আমরা পরস্পরের সুহৃদ হই আর তোমার গচ্ছিত স্বর্ণের প্রত্যর্পণে যদি তোমার কোনো ক্ষতি কিংবা অমঙ্গল ঘটে, তাহলে সে স্বর্ণের প্রত্যর্পণ আমার পক্ষে ঋণ শোধের কার্য হবে না। তোমার সিমোনাইডিসের কথা তো এরূপই অর্থ করবে তুমি, ঠিক নয় কি পলিমার্কাস? প্রশ্নবোধক। প্রত্যর্পণ মানে হচ্ছে ফিরিয়ে দেয়া। পলিমার্কাস বলল, হ্যাঁ, তোমার এ কথা সঠিক সক্রেটিস, তার কথার এরূপ অর্থ। সক্রেটিস বলল, বেশ, কিন্তু যে আমার সুহৃদ নয়, যাকে আমি আমার শত্রু মনে করি, তার গচ্ছিত ধনের প্রত্যর্পণ কি আমি আমার পক্ষে সেটা ফিরিয়ে দিয়ে সঙ্গত হবে? পলিমার্কাস বলল, নিশ্চয়ই। আমার তো মনে হয় আমার নিকট শত্রু যা প্রাপ্য, অর্থাৎ তার ক্ষতি কিংবা মঙ্গল, তাকে তা ফিরিয়ে দেয়াতে অসঙ্গতির কিছু নেই। সক্রেটিস বললেন, তাহলে সিমোনাইডিসের কথাকে কবিদের বাণীর অনুরূপই ধরতে হয়। তাদের মতে সিমোনাইডিসও ধর্ম সম্পর্কে নেতিবাচক অভিমতই পোষণ করেন, কেননা তার কথায় আসল অর্থ হলো এই যে যার যা প্রাপ্য তাকে তার ফিরিয়ে দেয়াই হচ্ছে ধর্ম। ধর্ম তার কাছে যথার্থ একটা ঋণ পরিশোধের ব্যাপার। পলিমার্কাস বললেন, আমারও তাই মনে হয়। সক্রেটিস বললেন, তাই যদি সত্য হয় তাহলে ব্যাপারটা কিন্তু একটু সাংঘাতিকই হয়ে দাঁড়াবে পলিমার্কাস। কেননা তেমন ক্ষেত্রে যদি আমরা সিমোনাইডিসকে জিজ্ঞাসা করি ওষুধ কিংবা বলা যাক চিকিৎসকের দায় কার প্রতি কী, তাহলে সে প্রশ্নের জবাবে তিনি কি বলবেন? পলিমার্কাস বললেন, তেমন প্রশ্নের জবাবে তিনি নিশ্চয়ই বলবেন যে দেহের প্রতি ওষুধের দায় হচ্ছে নিরাময়ের উপকরণ, খাদ্য, পানীয় আর শক্তি। সক্রেটিস বললেন, উত্তম কথা, তাহলে রন্ধনশাস্ত্রের দায় কি রইল? পলিমার্কাস বললেন, রন্ধনশাস্ত্রের দায় হচ্ছে খাদ্যবস্তুকে গ্রহণযোগ্য করে তোলা। সক্রেটিস বললেন, তাহলে ধর্মের দায় কার প্রতি কি? পলিমার্কাস বললেন, সক্রেটিস, পূর্বের উপমাগুলো তাৎপর্যকে মেনে নিলে এখানেও আমাদের বলতে হবে যে ধর্ম বলতে আমরা সুহৃদের প্রতি সৎ এবং শত্রুর প্রতি অসৎ দানকে বুঝব। তাহলে এটাই সিমোনাইডিসের কথার তাৎপর্য। পলিমার্কাস, কি বলো? পলিমার্কাস বললেন, আমার তো তাই মনে হয়। সক্রেটিস উত্তরে বললেন, বেশ, কিন্তু অসুস্থ অবস্থায় কাকে তুমি বন্ধুর প্রতি বন্ধুত্ব আর শত্রুর প্রতি শত্রুতা প্রদর্শনের সবচেয়ে উপযুক্ত ব্যক্তি বলে মনে করবে? পলিমার্কাস উত্তর দিলেও, তেমন অবস্থাতে চিকিৎসকই একমাত্র উপযুক্ত ব্যক্তি। সক্রেটিস বললেন, অসুস্থ অবস্থা ব্যতীত ধরো আমরা সমুদ্রযাত্রার একটা বিপদের মুখে পড়েছি, তখন কে সে উত্তম ব্যক্তি? পলিমার্কাস উত্তর দিলেন, সে অবশ্যই আমাদের সমুদ্রযানের কর্ণধার এবং পরিচালক। সক্রেটিস আবার প্রশ্ন করলেন, তুমি বলছো যে ন্যায়পরায়ণ সে শত্রুর প্রতি যেমন শত্রুতা সাধনে তেমনি বন্ধুর প্রতি বন্ধুত্ব সাধনে সক্ষম, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কোন ক্ষেত্রে সে তার এই ক্ষমতার প্রয়োগ করবে এবং এরূপ ক্ষমতা প্রয়োগে কোন উদ্দেশ্য সাধনে সে সচেষ্ট হবে? পলিমার্কাস উত্তর বললেন, সক্রেটিস, এই প্রশ্নের জবাব তো সহজ। যে ন্যায়পরায়ণ সে শত্রুর বিরুদ্ধে সংগ্রাম আর বন্ধুর সঙ্গে সখ্যেই তার এই ক্ষমতা প্রয়োগ করবে। সক্রেটিস আবার প্রশ্ন করলেন, উত্তম কথা প্রিয় পলিমার্কাস, কিন্তু আমার সুস্থ অবস্থায় নিশ্চয়ই আমার কোনো চিকিৎসকের আবশ্যক হবে না, তাই নয় কি? পলিমার্কাস উত্তর দিলেন, না, সুস্থ অবস্থায় আমাদের কোনো চিকিৎসকের আবশ্যক হয় না। সক্রেটিস আবার প্রশ্ন করলেন, তেমনি যে সমুদ্রে যাত্রা করেনি তারও নিশ্চয়ই কর্ণধারের কোনো প্রয়োজন পড়ে না? পলিমার্কাস উত্তর বললেন, না, তারও কর্ণধারের কোনো প্রয়োজন নেই। সক্রেটিস আবার প্রশ্ন করলেন, তাহলে শান্তির সময় তোমার ন্যায়পরায়ণতা বা ধর্মের কোনো ভূমিকা রয়েছে? এ কথা আমরা বলতে পারি না? পলিমার্কাস উত্তর বললেন, না সক্রেটিস, এমন কথা আমি বলতে পারি না। সক্রেটিস আবার প্রশ্ন করলেন, তাহলে তুমি বলতে চাও কেবলমাত্র যুদ্ধের সময় নয়, শান্তির সময়ও ধর্মের করণীয় কিছু রয়েছে? পলিমার্কাস উত্তরে বললেন, হ্যাঁ। সক্রেটিস প্রশ্ন করলেন, শান্তির সময় ধর্ম কি ক্ষেতের শস্য গোলায় তুলবে? সক্রেটিসের এমন কথা শুনে পলিমার্কাস বললেন, উপমাটা অসম্ভব নয়।
সক্রেটিস প্রশ্ন করলেন, এও বলতে পারো পাদুকা তৈরির করার ন্যায় ধর্ম শান্তির সময় কিছু তৈরি করতে থাকবে? পলিমার্কাস উত্তরে বলল, তাও বলতে পারো। সক্রেটিস ফের প্রশ্ন করল, তাহলে এবার আমাদের বলা উচিত ধর্ম নির্দিষ্টভাবে কি কার্য সাধন করবে? পলিমার্কাস বললেন, নির্দিষ্টভাবে বলতে গেলে বলা যায় চুক্তির ক্ষেত্রে ধর্মের অবশ্যই একটা ভূমিকা আছে। সক্রেটিস সক্রেটিস প্রশ্ন করলেন, চুক্তি বলতে তুমি অংশীদারদের মধ্যে লেনদেনের চুক্তি বোঝাতে চাইছো? পলিমার্কাস বললেন, হ্যাঁ, আমি ঠিক এরূপ চুক্তির কথাই বলছি। সক্রেটিস প্রশ্ন করলেন, আচ্ছা ধরো শতরঞ্জ খেলার অংশীদারদের লেনদেনের বিষয়টি, এরূপ ক্ষেত্রে কাকে তুমি অধিকতর উপযুক্ত বলে বিবেচনা করবে? একজন ন্যায়পরায়ণ ব্যক্তিকে, না একজন কৌশলী খেলোয়াড়কে? পলিমার্কাস বললেন, কৌশলী খেলোয়াড়ই এখানে অধিকতর উপযুক্ত ব্যক্তি। সক্রেটিস প্রশ্ন করলেন, শুধু তাই নয়, কারিগরির ব্যাপারটিকেও ধরা যাক। একটি গৃহ তৈরির বেলায় তার ইট পাথরের ব্যবহারের ক্ষেত্রে ন্যায়পরায়ণ ব্যক্তিকে কি তুমি গৃহ তৈরির কারিগরের চেয়ে অধিকতর উপযুক্ত অংশীদার বলে বিবেচনা করবে? পলিমার্কাস উত্তর দিল, না, বরঞ্চ আমি তার বিপরীত ব্যক্তি অর্থাৎ কারিগরকে উপযুক্ত মনে করব, ন্যায়পরায়ণ ব্যক্তিকে না। বিনা বান্দানের ক্ষেত্রেও নিশ্চয়ই দক্ষ বাদকের চেয়ে ন্যায়পরায়ণ ব্যক্তি অধিকতর উপযুক্ত নয়। তাহলে অংশীদারিত্বের এমন কোন ক্ষেত্র আছে যেখানে ন্যায়পরায়ণ ব্যক্তি অধিকতর উপযুক্ত? সক্রেটিসের প্রশ্ন এটি। এর উত্তরে পলিমার্কাস বললেন, আর্থিক লেনদেনের ক্ষেত্রে ন্যায়পরায়ণতা ভূমিকা রয়েছে বলে আমি মনে করি। সক্রেটিস বললেন, পলিমার্কাস, তোমার কথা আমি স্বীকার করলাম, কিন্তু অর্থের ব্যবহারের ক্ষেত্রে তার ভূমিকাকে নিশ্চয়ই তুমি খুব উপযুক্ত বিবেচনা করবে না? কেননা অর্থ দিয়ে অশ্ব ক্রয়ের ক্ষেত্রে অশ্ব বিশেষজ্ঞের চেয়ে অবশ্যই তুমি ন্যায়পরায়ণের পরামর্শকে অধিকতর উপযুক্ত বলে বিবেচনা করতে পারো না? পলিমার্কাস উত্তরে বললেন, তা অবশ্য সত্য। সক্রেটিস ফের প্রশ্ন করলেন, কিংবা ধরো তুমি একটা জাহাজ ক্রয় করতে চাইলে, সেখানেও কি এসব যানের বিষয় জাহাজ নির্মাতা কিংবা এসব যানের যারা পরিচালক তাদের চেয়ে ন্যায়পরায়ণ ব্যক্তি খুব কাজের হবে? পলিমার্কাস উত্তর দিল, না। সক্রেটিস পাল্টা প্রশ্ন করল, তাহলে স্বর্ণরৌপ্যের আর্থিক অংশীদারিত্বে বা লেনদেনে ন্যায়পরায়ণ ব্যক্তির ভূমিকা আমরা কোথায় পাই? পলিমার্কাস উত্তরে বলতে গিয়ে বললেন, কেন, অন্তত কোনো সম্পদ নিরাপদে গচ্ছিত রাখার ক্ষেত্রে তার প্রয়োজনীয়তা আমরা বোধ করি। সক্রেটিস প্রশ্ন করলেন, তুমি বলতে চাচ্ছ যে টাকা পয়সা ব্যবহার না করে আমরা যখন কেবল জমাতে থাকি তখনই ন্যায়পরায়ণের প্রয়োজন পড়ে? পলিমার্কাস উত্তর বললেন, হ্যাঁ, আমি ঠিক সে কথাই বলতে চাচ্ছি। সক্রেটিস আবার প্রশ্ন করলেন, তার অর্থ টাকা যখন অনাবশ্যক ন্যায়পরায়ণতা তখনই আবশ্যক? পলিমার্কাস উত্তর বললেন, হ্যাঁ, সেরূপ সিদ্ধান্তেই আমাদের গ্রহণ করতে হবে। সক্রেটিস পাল্টা প্রশ্ন করলেন, অর্থাৎ তুমি যখন তোমার কাটছাঁটের কাছিখানাকে শিকায় তুলে রাখতে চাইবে তখনই মাত্র ন্যায়পরায়ণতার ব্যক্তি এবং রাষ্ট্রের খেদমতে আসতে সক্ষম হবে, কিন্তু কাছিখানার বাস্তব প্রয়োগ যখন তুমি শুরু করবে তখন ন্যায়পরায়ণতার বদলে দ্রাক্ষাকুঞ্জের দক্ষ মালিরই দরকার পড়বে? পলিমার্কাস উত্তরে বলল, হ্যাঁ, তা তো বটেই। সক্রেটিস বললেন, ঠিক তেমনিভাবে একখানি বর্ম কিংবা বীণাকে যখন তুমি তোমার গৃহে অব্যবহৃত অবস্থায় ফেলে রাখবে তখন ন্যায়পরায়ণতা তোমাকে সাহায্য করতে সক্ষম হবে, কিন্তু যখন তুমি এদের ব্যবহার করার প্রয়াস পাবে তখন তোমাকে একজন সৈনিক এবং একজন সঙ্গীতজ্ঞেরই শরণাপন্ন হতে হবে। পলিমার্কাস বললেন, হ্যাঁ, এ কথা ঠিক। সক্রেটিস বললেন, তাহলে সব ক্ষেত্রে ব্যাপারটি এইরূপ, অর্থাৎ কোনো একটি বস্তু যখন অনাবশ্যক তখনই ন্যায়পরায়ণতা আবশ্যক, আর বস্তুটি যখন আবশ্যক ন্যায়পরায়ণতা তখন আমাদের নিকট অনাবশ্যক। পলিমার্কাস বললেন, এই সিদ্ধান্তই আমাদের গ্রহণ করতে হবে। সক্রেটিস আবার বললেন, পলিমার্কাস, আবার দেখো, একটি রোগের নিরাময়ের কিংবা প্রতিরোধের কৌশল যে জানে সে অবশ্যই সে রোগটি তৈরি করার উপায়টিও জানে। পলিমার্কাস বললেন, এ কথা সত্য। সক্রেটিস বললেন, সমর ক্ষেত্রেও আমরা তাকেই উত্তম শিবির রক্ষক বলে বিবেচনা করব যে সঙ্গোপনে তার প্রতিপক্ষের শিবিরকে অতিক্রম করে অগ্রসর হয়ে যেতে সক্ষম হবে। পলিমার্কাস বলল, হ্যাঁ, অবশ্যই। সক্রেটিস পলিমার্কাসকে প্রশ্ন করলেন, অর্থাৎ উত্তম লস্কর উত্তম তস্কর, অথবা বলা যেতে পারে উত্তম রক্ষকই উত্তম ভক্ষক?
পলিমার্কাস উত্তরে বললেন, আমার তো মনে হয় এরূপ সিদ্ধান্তই আমাদের গ্রহণ করতে হচ্ছে। সক্রেটিস প্রশ্ন করলেন, তাহলে তো আমাদের বলতে হয়, ন্যায়পরায়ণ ব্যক্তি যদি অর্থের রক্ষক হিসেবে উত্তম বলে বিবেচিত হয়, তাহলে সে অর্থের উত্তম অপহরণকারী বলেও বিবেচিত হবে। পলিমার্কাস বললেন, তোমার যুক্তি তাৎপর্য তাই। সক্রেটিস ফের প্রশ্ন করলেন, তাহলে দেখা যাচ্ছে ন্যায়পরায়ণ ব্যক্তি শেষ পর্যন্ত একজন তস্করে পরিণত হয়ে গেল। এই শিক্ষা নিশ্চয়ই তুমি হোমারের কাছ থেকে পেয়েছ পলিমার্কাস। হোমার ঠিক এমনই করে তার প্রিয় পাত্র অডিসাসের মাতামহ মানে হচ্ছে দাদি বা নানি, অটোলাইকার সম্পর্কে প্রশংসা করতে যে বলেছেন, অপহরণে আর মিথ্যা ভাষণে তার মতো উত্তম ব্যক্তির আর জুড়ি ছিল না। কাজেই এবার আমি দেখতে পাচ্ছি তুমি হোমার এবং সিমোনাইডিস এই তিনজনই এই বিষয়ে একমত যে ন্যায়পরায়ণতা হচ্ছে আসলে একটা চৌর্য কৌশল কিংবা কলা বিশেষ। মানে হচ্ছে ন্যায়পরায়ণতা, সক্রেটিস বলতে চাচ্ছেন ন্যায়পরায়ণতা হচ্ছে একটা চুরিবিদ্যা বা একটা কলা বিশেষ। অবশ্য আমি এখানেই ইতি দিচ্ছি না, এই চৌর্যকলার সাধনা অবশ্যই বন্ধুর ক্ষেত্রে বন্ধুত্বের জন্য আর শত্রুর ক্ষেত্রে শত্রুতার জন্য। পলিমার্কাস, এ কথাই তো তুমি বলছিলে, তাই নয় কি? পলিমার্কাস উত্তরে বললেন, না সক্রেটিস, নিশ্চয়ই এরূপ কথা আমি বলি নাই। অবশ্য সঠিকভাবে আমি কি বলেছি তা আমি স্মরণ করতে পারছি না, কিন্তু এ কথা সত্য, তোমার শেষের কথাগুলো আমি এখনো স্বীকার করি। সক্রেটিস প্রশ্ন করলেন, অতি উত্তম পলিমার্কাস। তাহলে অপর একটা প্রশ্ন তোলা যাক, বন্ধু এবং শত্রু বলতে কাদের তুমি বোঝাতে চাও? যারা প্রকৃতভাবেই বন্ধু কিংবা শত্রু তাদের, কিংবা যাদের বন্ধু কিংবা শত্রু বলে মনে হলেও যারা বন্ধু কিংবা শত্রু নয় তাদের? পলিমার্কাস উত্তরে বললেন, নিশ্চয়ই আমরা যাকে ভালো মনে করি তাকে ভালোবাসা এবং যাকে খারাপ মনে করি তাকে ঘৃণা করাই তো আমাদের পক্ষে স্বাভাবিক। সক্রেটিস ফের প্রশ্ন করলেন, সে তো বটেই পলিমার্কাস, কিন্তু ভালো মন্দ সম্পর্কে কি আমরা অনেক সময় ভুল করি না? কেননা এমন অনেক মানুষ আছে যারা প্রকৃতপক্ষে ভালো না, কিন্তু তাদের দেখে ভালো মনে হয়। আবার খারাপের ব্যাপারেও যে খারাপ না তাকে খারাপ বোধ হতে পারে, তাই নয় কি? পলিমার্কাস বললেন, হ্যাঁ, এ কথা সত্য। সক্রেটিস আবার প্রশ্ন করলেন, তাহলে যারা বিচারে ভুল করবে তাদের নিকট বন্ধুই শত্রু এবং শত্রুই বন্ধু বলে বোধ হবে? পলিমার্কাস বললেন, হ্যাঁ, তাই হবে। সক্রেটিস আবার প্রশ্ন করলেন, তাহলে এক্ষেত্রে বন্ধুর প্রতি শত্রুতা এবং শত্রুর প্রতি বন্ধুত্ব প্রদর্শনে কোনো অন্যায় হবে না? পলিমার্কাস উত্তরে বললেন, না, স্পষ্টতই এরূপ ক্ষেত্রে কোনো অন্যায় হতে পারে না। সক্রেটিস আবার প্রশ্ন করলেন, কিন্তু যে উত্তম সে অবশ্যই ন্যায়পরায়ণ, আর যে ন্যায়পরায়ণ সে নিশ্চয়ই কারোর প্রতি কোনো অন্যায় করতে পারে না, ঠিক নয় কি পলিমার্কাস? পলিমার্কাস বললেন, হ্যাঁ, তোমার এ কথা সঠিক সক্রেটিস। সক্রেটিস বললেন, কিন্তু তোমার আগের বক্তব্য অনুযায়ী ন্যায়পরায়ণ বা উত্তমের প্রতি অন্যায় আচরণ কোনো অন্যায় না। পলিমার্কাস বললেন, না না সক্রেটিস, তা কি করে হতে পারে? এরূপ কথা তো নীতি বহির্ভূত। সক্রেটিস বললেন, তাহলে আমাদের কথাটা এভাবে বলতে হয় যে ন্যায়বানের প্রতি সৎ আচরণ, আর যে অসৎ তার প্রতি অন্যায় আচরণ করাই আমাদের পক্ষে সঙ্গত। পলিমার্কাস বললেন, হ্যাঁ, তোমার এবারের কথাটিকে গ্রহণ করা চলে। সক্রেটিস বললেন, কিন্তু আমাদের এ কথাও খেয়াল রাখতে হবে, অনেক মানুষ আছে যারা মানব চরিত্র সম্পর্কে অজ্ঞ। এরা বন্ধু বিচারে ভুল করে। অসৎ লোক এদের বন্ধু হয়ে দাঁড়ায়, কিন্তু অসৎ লোকের প্রতি অন্যায়াচরণ যখন সঙ্গত, তখন এরূপ বন্ধুর ক্ষতি সাধন করা অসঙ্গত কিংবা অন্যায় না। এরূপ লোকের আবার এমন শত্রু থাকে যারা আসলে সৎ, কিন্তু শত্রু হলেও যেহেতু তারা সৎ, সেজন্য তাদের কোনো ক্ষতি সাধনের পরিবর্তে তাদের মঙ্গল সাধন করাই সঙ্গত। ব্যাপারটা যদি এই দাঁড়ায়, তাহলে কিন্তু সিমোনাইডিসের বক্তব্যের বিপরীত অর্থই আমাদের গ্রহণ করতে হয়। এখানে সহজ ভাষায় বলতে গেলে সক্রেটিস বলতে চেয়েছেন যে
আমাদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যারা মানুষ চিনতে ভুল করে। তারা এমন অনেক ব্যক্তিকে নিজের বন্ধু ভাবে যারা আসলে অসৎ, অন্যায়কারী। কিন্তু যেহেতু ওই অন্যায়কারী বা অসৎ ব্যক্তি তাদের বন্ধু, তাই অনেক ক্ষেত্রে ওই ব্যক্তিদেরকে তারা শাস্তি দেয় না বা ওই ব্যক্তিদের থেকে তারা এড়িয়ে যায় না। আবার এমন অনেক ব্যক্তি আমাদের জীবনে থাকে যারা আমাদের শত্রু, কিন্তু তারা দেখা যায় সৎ ব্যক্তি এবং ন্যায়পরায়ণ ব্যক্তি। সেক্ষেত্রে আমাদের উচিত হবে তারা আমাদের শত্রু হলেও যেহেতু তারা সৎ এবং ন্যায়পরায়ণ ব্যক্তি, তাদের মঙ্গল কামনা করা। এবং এই বক্তব্য যদি সঠিক হয় তাহলে সক্রেটিস বলেছেন সিমোনাইডিসের যে বক্তব্য সেটাকে আমাদের খারিজ করতে হবে, কারণ সিমোনাইডিসের বক্তব্য আমাদের এই যুক্তির থেকে একদমই বিপরীত দিকে যাচ্ছে। আচ্ছা, তো সক্রেটিসের এমন যুক্তি শুনে পলিমার্কাস বললেন, তোমার এই অভিমত খুবই যথার্থ সক্রেটিস। এবার আমার মনে হচ্ছে বন্ধু এবং শত্রু কথা দুটির ব্যবহার আমাদের কিছু ভুল হয়েছে, সে ভুলটি আমাদের সংশোধন করা আবশ্যক। সক্রেটিস বললেন, আমি কি ভুল আমরা করেছি বলে তোমার মনে হয় পলিমার্কাস? পলিমার্কাস বললেন, যাকে সৎ বলে মনে হয় তাকে আমরা বন্ধু বলে মনে করছি, এটি আমাদের ভুল। সক্রেটিস প্রশ্ন করলেন, তাহলে এ ভুলের সংশোধন তুমি কিভাবে করতে চাও পলিমার্কাস? পলিমার্কাস বললেন, সক্রেটিস, ভুলটি সংশোধন করে আমাদের বরঞ্চ বলা উচিত বন্ধু বলে বিবেচিত হবে কেবলমাত্র সেই ব্যক্তি যে শুধুমাত্র আপাতভাবে নয় সত্যিকারভাবেই উত্তম এবং সৎ। যাকে উত্তম বলে শুধুমাত্র মনে হবে কিন্তু যে আসলে উত্তম না, তাকে আমরা সত্যিকারের বন্ধু বলে গ্রহণ করব না। যে সত্যিকারভাবে শত্রু নয় তার সম্পর্কেও আমরা কথাটি এমনভাবেই বলবো। সক্রেটিস প্রশ্ন করলেন, পলিমার্কাস, তোমার যুক্তি হচ্ছে যে উত্তম সেই আমাদের বন্ধু আর যে মন্দ বা খারাপ সে আমাদের শত্রু? পলিমার্কাস বলল, হ্যাঁ সক্রেটিস, আমার কথা তাই। সক্রেটিস বললেন, অর্থাৎ আমরা পূর্বে যেখানে সোজাসুজি বলেছিলাম বন্ধুর প্রতি বন্ধুত্ব আর শত্রুর প্রতি শত্রুতা দেখানো সঙ্গত, সেখানে এবার আমাদের বলা উচিত বন্ধু যখন সত্যিকারের বন্ধু হবে, অর্থাৎ বন্ধু যখন সৎ এবং উত্তম হবে, তখনই তার প্রতি বন্ধুত্ব দেখানো, এবং শত্রু যখন যথার্থভাবে শত্রু হবে তখনই তার প্রতি শত্রুতা দেখানো আমাদের সঙ্গত। পলিমার্কাস উত্তরে বললেন, হ্যাঁ, এবার যেভাবে তুমি কথাটি বলেছ সেটি যথার্থ বলে বোধ হচ্ছে। সক্রেটিস প্রশ্ন করলেন, বেশ, কিন্তু যে ন্যায়বান তার পক্ষে কি কারো কোনো ক্ষতি সাধন করা সঙ্গত হবে? পলিমার্কাস বললেন, কেন নয় সক্রেটিস, যারা সত্যি দুষ্ট এবং তার শত্রু তাদের ক্ষতি সাধন করা তার পক্ষে অবশ্যই সঙ্গত। সক্রেটিস প্রশ্ন করলেন আবার, আচ্ছা, একটা অশ্বের কথা ধরো। একটা অশ্ব যখন আঘাতপ্রাপ্ত হয় তখন সে লাভবান হয় না ক্ষতিগ্রস্ত হয়? অর্থাৎ তার উন্নতি ঘটে না অবনতি ঘটে? পলিমার্কাস উত্তরে বললেন, তার অবশ্যই অবনতি ঘটে। সক্রেটিস আবার প্রশ্ন করলেন, কিন্তু কিসে তার ক্ষতি ঘটে? নিশ্চয়ই ক্ষতি ঘটে তার অশ্বত্বে, কুকুর কিংবা অপর কোনো জন্তুর গুণের ক্ষেত্রে না। পলিমার্কাস উত্তর দিলেন, এ কথাও ঠিক। সক্রেটিস আবার প্রশ্ন করলেন, তাহলে একজন মানুষ যখন আহত হবে তখন মানুষ হিসেবে তার উত্তম গুণগুলির কি ক্ষতি ঘটবে না? পলিমার্কাস বললেন, অবশ্যই, মানুষের উত্তম গুণেরই ক্ষতি ঘটবে। সক্রেটিস আবার প্রশ্ন করলেন, কিন্তু মানুষের উত্তম গুণ বলতে কি ধর্ম কিংবা ন্যায়পরায়ণতাকে বোঝায় না? পলিমার্কাস উত্তর দিলেন, নিশ্চয়ই ন্যায়পরায়ণতাই মানুষের উত্তম গুণ। সক্রেটিস পাল্টা প্রশ্ন করলেন, তাহলে যে মানুষ আহত হয় সে এই আঘাতের কারণে ন্যায়পরায়ণতাকে হারাতে শুরু করে, তাই নয় কি পলিমার্কাস? পলিমার্কাস উত্তর বললেন, হ্যাঁ, তাই বটে। সক্রেটিস আবার প্রশ্ন করলেন, এবার সঙ্গীতজ্ঞের কথা ধরো। যে সঙ্গীতজ্ঞ কিংবা বাদক সে কি অপর কাউকে অসঙ্গীতজ্ঞ করে তুলতে পারে? অথবা অশ্বচালকের কথা ধরো, সে কি অপর মানুষকে নিকৃষ্ট অশ্বচালকে পরিণত করতে পারে? পলিমার্কাস উত্তরে বললেন, না, তাও অসম্ভব। সক্রেটিস ফের প্রশ্ন করলেন, তাহলে যে ন্যায়পরায়ণ সে কি তার ন্যায়পরায়ণতা দিয়ে অপরকে অসৎ করে তুলতে পারে? কথাটা আর একটু ব্যাপকভাবে বলা চলে, আমরা বলতে পারি সৎ কি তার সততা দিয়ে অপরকে অসৎ করে তুলতে পারে? পলিমার্কাস উত্তর দিলেন, অবশ্যই না। সক্রেটিস বললেন, তাপ যেমন
সত্যকে সৃষ্টি করতে পারে না, তেমনি সৎও অসৎকে সৃষ্টি করতে পারে না। পলিমার্কাস বলল, ঠিক তাই সক্রেটিস, অথবা বলা চলে শুষ্কতা যেমন আর্দ্রতা সৃষ্টি করতে পারে না। সক্রেটিস বললেন, হ্যাঁ তা তো বটেই। উত্তমের পক্ষে তাই আঘাত করে অপরের ক্ষতি সাধন করা সম্ভব না। পলিমার্কাস বললেন, না, উত্তম কাউকে আঘাত করে অধম করতে পারে না। সক্রেটিস বললেন, ন্যায়পরায়ণ এবং উত্তম তো অভিন্ন, তাই নয় কি পলিমার্কাস? পলিমার্কাস উত্তর বললেন, হ্যাঁ, এরা উভয় অভিন্ন। সক্রেটিস আবার প্রশ্ন করলেন, তাহলে বন্ধু কিংবা অবন্ধু কাউকে ক্ষতিগ্রস্ত করা ন্যায়পরায়ণ এবং উত্তমের কাজ না, বরঞ্চ যে ন্যায়পরায়ণ এবং উত্তম নয়, অর্থাৎ যে অসৎ, সেই মাত্র পারে অপরকে ক্ষতিগ্রস্ত করতে, ঠিক নয় কি পলিমার্কাস? পলিমার্কাস উত্তরে বললেন, সক্রেটিস, তুমি যা বলছো তাকে খুবই যথার্থ বলে বোধ হচ্ছে। সক্রেটিস বললেন, তাহলে পলিমার্কাস, আগের কথাটি আর থাকে না, কেননা আমরা যথার্থভাবেই প্রমাণ করেছি কাউকে আঘাত করে ক্ষতিগ্রস্ত করা কোনো ক্ষেত্রেই ন্যায্য কিংবা সঙ্গত বলে বিবেচিত হতে পারে না। এ কথা যদি সত্য হয়, তাহলে এরূপ বলার কোনো অর্থ থাকে না যে ন্যায় বা ধর্মের অর্থ হচ্ছে অপরের দায় শোধ করা, এবং দায় বা ঋণ বলতে বোঝাবে বন্ধুর প্রতি বন্ধুত্ব আর শত্রুর প্রতি শত্রুতা। এরূপ অভিমত পোষণ করা এখন আর বিবেচিত হবে না। পলিমার্কাস বললেন, সক্রেটিস, তোমার সঙ্গে আমি একমত। সক্রেটিস ফের প্রশ্ন করলেন, তাহলে এবার যদি কেউ এরূপ অভিমতকে সিমোনাইডিস, বিয়ার কিংবা পিটাকাস অথবা অন্য কোনো জ্ঞানী কিংবা বিজ্ঞ ব্যক্তির অভিমত বলে চালাতে চায়, তবে আমরা দুজনে ঐক্যবদ্ধ হয়ে তার সঙ্গে লড়াই করব। তুমি এ প্রস্তাবে রাজি তো পলিমার্কাস? পলিমার্কাস উত্তরে বললেন, সক্রেটিস, তোমার পাশে থেকে লড়াই করতে আমি সর্বদাই প্রস্তুত রয়েছি। বস্তুত এই অভিমতটি কার অভিমত বলে আমি বিশ্বাস করি তুমি জানো সক্রেটিস? সক্রেটিস বললেন, কার অভিমত পলিমার্কাস? প্রশ্নবোধক চিহ্ন। পলিমার্কাস বললেন, আমার বিশ্বাস পেরিয়ান্ডার কিংবা পার্ডিকাস কিংবা জারেক্সেস অথবা ইজমেনিয়াস অথবা অ্যামনিত্র যে কোনো ব্যক্তি যারা সম্পদশালী এবং শক্তিমান ছিল, তারা নিজেদের সম্পদ এবং শক্তির গর্বে স্ফীত হয়ে এই অভিমতের সৃষ্টি করেছে যে বন্ধুর প্রতি বন্ধুত্ব এবং শত্রুর প্রতি শত্রুতা সাধনই ধর্ম। পলিমার্কাস বললেন, হ্যাঁ সক্রেটিস, এবার আমার মনে হচ্ছে তোমার এই কথাই যথার্থ। সক্রেটিস বললেন, হ্যাঁ পলিমার্কাস, আমার বিশ্বাস এ অভিমত এদেরই সৃষ্টি, কিন্তু এখন ধর্ম বা ন্যায়পরায়ণতার এই সংজ্ঞা যদি খণ্ডিত হয়, তাহলে নতুনভাবে ধর্মের কি সংজ্ঞা আমরা তৈরি করতে পারি? প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, আর পূর্বে যে আমি কথাটা বললাম যে পেরিয়ান্ডার, পার্ডিকাস, জারেক্স, ইজমেনিয়াস এবং অ্যামনিতোর, এরা ছিলেন হচ্ছে অ্যাথেন্সের প্রভাবশালী এবং ক্ষমতাধর ব্যক্তি। তো পলিমার্কাস সক্রেটিসকে বললেন যে হয়তোবা এই ব্যক্তিরা নিজেদের সম্পদ এবং শক্তির ওপর নির্ভর করে এই ধরনের একটা বক্তব্য তুলে ধরেছিলেন। যতদূর তার মনে পড়ছে, এটা কোনো কবির বক্তব্য ছিল না। অর্থাৎ তার পলিমার্কাস যে প্রথমে উক্তিটা বলেছিলেন যে বন্ধুর প্রতি বন্ধুত্ব এবং শত্রুর প্রতি শত্রু সাধনই ধর্ম, সেটা এই ব্যক্তিগুলার মন্তব্য ছিল, এটা কোনো কবির বক্তব্য ছিল না। এবং এই ধরনের বক্তব্যটা আসলে একতরফা। মজলিসে সক্রেটিস এবং পলিমার্কাসের সংলাপ টান টান উত্তেজনা সৃষ্টি করছিল। ওখানে উপস্থিত শ্রোতাগণ অপেক্ষায় ছিল যে কে তার যুক্তি এবং পাল্টা যুক্তি মাধ্যমে নিজের যুক্তিকে দণ্ডায়মান করতে পারে। কিন্তু সক্রেটিস একটা জিনিস খেয়াল করলেন যে উক্ত মজলিসে থ্রাসিমেকাস নামে একজন ব্যক্তি ছিলেন। থ্রাসিমেকাস হচ্ছে তৎকালীন অ্যাথেন্সে একজন দার্শনিক, এবং বলা ভালো তৎকালীন অ্যাথেন্সে যে হাতে গোনা কয়েকজন প্রখ্যাত দার্শনিক ছিলেন, তার মধ্যে থ্রাসিমেকাসও একজন। অত্যন্ত বিজ্ঞ, জ্ঞানী দার্শনিক ছিলেন তিনি। এই থ্রাসিমেকাস
কয়েকবার সক্রেটিস এবং পলিমার্কাসের সংলাপে প্রবেশ করতে চেয়েছিলেন, কিন্তু উপস্থিত উৎসুক শ্রোতাগণ থ্রেসিমেকাসকে থামিয়ে দিচ্ছিল। এই কারণে থ্রেসিমেকাস গম্ভীর হয়ে এক জায়গায় বসেছিলেন এবং তার চেহারা দেখে মনে হচ্ছিল তিনি অত্যন্ত ক্রুদ্ধ হচ্ছিলেন। এবং এক পর্যায়ে থ্রেসিমেকাস গর্জে উঠে বললেন, গণ্ডমূর্খের দল, তোমরা করছো কি? সক্রেটিস এরই মধ্যে তোমাদের সবাইকে বশীভূত করে ফেললো। এর চেয়ে আশ্চর্যের বিষয় আর কি হতে পারে? তোমরা কি মূর্খ যে সবাই মিলে সক্রেটিসকে কাবু না করে একে অপরকে আঘাত করে চলেছ? আর তোমাকে বলছি সক্রেটিস, তুমি যদি সত্যিকারভাবে জানতে চাও ধর্ম কি, তাহলে কেবলমাত্র অপরকে প্রশ্ন করে চলার এই কৌশলটি তোমাকে পরিত্যাগ করতে হবে। তুমি নিজে নির্দিষ্টভাবে কিছু বলতে না পারছ, কিন্তু কোনো প্রতিপক্ষ তোমাকে ভ্রান্ত প্রমাণিত করতে পারছে না। তুমি অপরকে প্রশ্ন করে যাবার সুযোগটি ভোগ করছো। এরূপ অবস্থা চলতে পারে না। তোমাকে এবার অন্যের প্রশ্নের জবাব দিতে হবে সক্রেটিস। একজনকে প্রশ্ন করাটা খুব শক্ত কিছু না। অসংখ্য লোক এই কাজ করতে পারে। অসংখ্য লোকের ক্ষমতা আছে সুন্দরভাবে প্রশ্ন করতে পারা, কিন্তু কোনো প্রশ্নের জবাব দিতে পারে না। এই ধরনের লোকের সংখ্যা বেশি। তাছাড়া জবাবের ক্ষেত্রেও তুমি যে ধর্ম কিংবা ন্যায়পরায়ণতাকে কেবল দায়িত্ব কিংবা সুবিধা কিংবা লাভ কিংবা কোনো প্রাপ্তি বা আগ্রহ বলে অভিহিত করে পার পেয়ে যাবে, তেমনটিও হবে না। তুমি জবাব দিলে আমাদের প্রশ্নের সুস্পষ্ট ও সুনির্দিষ্ট জবাব তোমাকে দিতে হবে। থ্রেসিমেকাসের এই ধরনের হিংস্র জন্তুর মতো গর্জে ওঠাকে সক্রেটিস স্বাভাবিকভাবে নিতে পারছিলেন না। সক্রেটিস ভয়ে আতঙ্কিত দৃষ্টিতে থ্রেসিমেকাসের দিকে তাকালেন এবং স্থিরভাবে থ্রেসিমেকাসের দিকে তাকিয়ে রইলেন। সক্রেটিসের এই ধরনের স্থির দৃষ্টি দেখে থ্রেসিমেকাস চুপ হয়ে গেলেন এবং পুরো পরিবেশটা ঠান্ডা হয়ে গেল। সক্রেটিস সাহস করে থ্রেসিমেকাসের চোখের দিকে তাকালেন এবং কম্পিত কণ্ঠে বললেন, প্রিয় থ্রেসিমেকাস, আমাদের উপর তুমি নির্দয় হও না। পলিমার্কাস এবং আমি আলোচনা করছিলাম। সেই আলোচনায় আমাদের ভুল ত্রুটি কিছু হতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি এরূপ ভুল ত্রুটি আমরা ইচ্ছা করে করিনি। সত্যের স্বর্ণখণ্ডের অন্বেষণে আমরা একে অপরের দ্বারস্থ হচ্ছিলাম, একথা যথার্থ, কিন্তু তাতে পরস্পরকে আঘাত করার ইচ্ছা আমাদের ছিল এরূপ মনে করা তোমার উচিত না, কেননা সেরূপ হলে ক্ষতি আমাদেরই হবে। সত্যের অন্বেষণে তাহলে আমরা ব্যর্থ হব। তার অনুসন্ধানে আমরা রত, তখন আমরা একে অপরের নিকট আত্মসমর্পণ করেছি বা হেরে গেছি। তোমার এরূপ ভাবাও অনুচিত। সেই জন্য বলছি, প্রিয় সাথী, তুমি বিশ্বাস করো, আমরা সত্যের সন্ধান লাভের জন্য যথার্থই আগ্রহশীল, ঐকান্তিকভাবে উৎসুক, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সত্যকে সন্ধান করে বের করার উপযুক্ত ক্ষমতা আমাদের নেই। এই যখন আমাদের অবস্থা, তখন তোমার মতো সর্বজ্ঞের আমাদের প্রতি ক্রোধের পরিবর্তে একটু করুণা হওয়া উচিত, তাই নয় কি বন্ধু থ্রেসিমেকাস? সক্রেটিসের জবাবে মুখে তিক্ত হাসি টেনে থ্রেসিমেকাস বললেন, এ হচ্ছে অপরকে পরিহাস করার তোমার পরিচিত বিশিষ্ট ভঙ্গি সক্রেটিস। অপর সবাইকে লক্ষ্য করে থ্রেসিমেকাস বললেন, তোমরা সবাই এবার বুঝে দেখো, সক্রেটিস সম্পর্কে আমার সাবধানবাণী ঠিক হয়েছে কিনা। আমি আগেই বলেছিলাম যে তাকে তোমরা যা কিছু প্রশ্ন করো না কেন, সে ব্যঙ্গ, পরিহাস কিংবা অপর কোনো কৌশলে তার জবাবটি এড়িয়ে যাবেই। সক্রেটিস বললেন, থ্রেসিমেকাস, তুমি অবশ্যই একজন দার্শনিক, আর এই কথা তুমি ভালো করেই জানো যে তুমি যদি একদিকে একজনকে প্রশ্ন করো কি কি দিয়ে 12 সংখ্যাটি তৈরি হয় এবং অপর দিকে তাকে নিষেধ করো, তোমার প্রশ্নের জবাবে সে বলতে পারবে না 2টো 6-তে কিংবা 3টে 4-এ অথবা 6টা 2-এ কিংবা 4টা 3-এ
12 হয়, তাহলে সেও তোমাকে বলতে পারে, থ্রেসিমেকাস, তোমার এই জবরদস্তি বন্ধ করো। তা না হলে কারোর পক্ষে তোমার এই প্রশ্নের জবাবদান সম্ভব হবে না। কারণ সঙ্গতভাবেই পাল্টা জবাবে তোমাকে বলতে পারে, তুমি কি বলতে চাও থ্রেসিমেকাস? তোমার নিষিদ্ধ সংখ্যাগুলোর মধ্যেই যদি তোমার প্রশ্নের জবাব থাকে, তাহলে জবরদস্তির কারণে সঠিক জবাবের বদলে আমি এমন সংখ্যার উল্লেখ করব যে সংখ্যা আদৌ সঠিক না। থ্রেসিমেকাস বললেন, এই প্রশ্নের জবাবটি তুমি কিভাবে দিতে পারবে বলে মনে করো? সক্রেটিস, তোমার কথার ভাবটি এমন যেন দুটো দৃষ্টান্ত এক হলো। সক্রেটিস বললেন, দুটো দৃষ্টান্ত কেন এক হবে না থ্রেসিমেকাস? আর যদি এক নাও হয়, তবু তুমি যাকে প্রশ্ন করছো তার কাছে যদি এক বলেই মনে হয়, তুমি কিংবা আমি তাকে নিষেধ করি কিংবা না করি, সে যা বিবেচনা করার ঠিক তাই করবে এবং তার সে বিবেচনা করাই উচিত। এ কথার মানে কি সক্রেটিস? তুমি নিষিদ্ধ জবাবদানি স্থির করেছ? পলিমার্কাস প্রশ্ন করলেন। সক্রেটিস উত্তর বললেন, হ্যাঁ, নিশ্চয়ই। যদি তোমার নিষিদ্ধ জবাবগুলোর মধ্যে আমি আমার যথার্থ জবাবকে দেখতে পাই, তাহলে সে জবাবদানে অবশ্যই আমি কুণ্ঠিত হব না। থ্রেসিমেকাস উত্তরে বললেন, কিন্তু ধরো নিষিদ্ধ জবাবগুলোর চেয়ে ধর্ম সম্পর্কে অধিকতর উত্তম একটি জবাবকে আমি তোমার নিকট উপস্থিত করলাম, তাহলে এ বাবদ দেয় বা দায় কি হবে বলে তুমি মনে করো? সক্রেটিস উত্তরে পাল্টা প্রশ্ন করলেন, বারে, আমার দায় কি? মূর্খ আমি! জ্ঞানী থ্রেসিমেকাসকে আবার কি দেব? জ্ঞানীর নিকট জ্ঞানী তো আমার প্রাপ্য, আমার আবার দায় কি? থ্রেসিমেকাস বললেন, বাহ, আশ্চর্যবোধক চিহ্ন! কি চমৎকার কথা! আশ্চর্যবোধক চিহ্ন! বিনা পয়সা করিতেই তুমি জ্ঞান লাভ করবে? সক্রেটিস বললেন, বেশ, আমি না হয় তোমাকে পয়সাই দেব। আমার যখন অর্থগম হবে, তখন তোমারও নিশ্চয়ই তা থেকে কিছু প্রাপ্তি ঘটবে। সক্রেটিস এবং থ্রেসিমেকাসের এই কথা শুনে গ্লকন মাঝখানে বললেন, এখনও তোমার টাকার অভাব নেই সক্রেটিস। আর থ্রেসিমেকাস, তোমারও ঘাবড়াবার কোনো কারণ নেই। তুমি জ্ঞান দান করো। সক্রেটিসের ঋণ না হয় আমরা সবাই মিলে চাঁদা তুলেই শোধ করব। থ্রেসিমেকাস বললেন, তাতেই বা ভরসা কোথায় গ্লকন? সক্রেটিস তো তখনও তার চিরচারিত কৌশল নিয়ে প্রশ্নের জবাব কেবল এড়িয়েই যাবে। সে কেবল অন্যের জবাবকে ছিন্ন ভিন্ন করার দক্ষতা দেখাতে পারে, নিজের জবাবদানে সে অক্ষম। সক্রেটিস বললেন, প্রিয় বন্ধু, আমার বিরুদ্ধে এ অভিযোগ বস্তুত ভিত্তিহীন। তুমি বলো, যে জানে এবং নিজে স্বীকার করে সে কিছুই জানে না, সে তোমার প্রশ্নের জবাব দিতে কেমন করে সক্ষম হবে? আর কোনো কিছু সম্পর্কে যদি বা তার সামান্য এবং অস্পষ্ট একটা ধারণা থেকে থাকে, তো জ্ঞানবানের নিষেধের সে জবাবও তার স্তব্ধ। এমন অবস্থায় এ বেচারির বলা আর কি থাকতে পারে? এর পক্ষে বক্তা হওয়া কিংবা কোনো জবাবদানে আদৌ সম্ভব না, বরঞ্চ বক্তা হওয়া তাকেই সাজে যে জানে এবং দাবি করে সে জানে। এমন জ্ঞানী মাত্রই অপরের জবাব দিতে পারে। কাজেই থ্রেসিমেকাস, জবাব দেয়া তোমাকেই সাজে। তুমি দয়া করে আমাদের সবার উপকারের জন্য এবং বিশেষ করে আমার জ্ঞানের জন্য জবাব দাও। এই ছিল হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের সংলাপসমূহ, যেটা শুরু হয়েছে সিফালাস এবং সক্রেটিসের বক্তব্য দিয়ে। পুরোটা সংগঠিত হয়েছিল পলিমার্কাস এবং সক্রেটিসের সংলাপের মাধ্যমে, এবং যেটা শেষ হয়েছে হচ্ছে থ্রেসিমেকাস এবং সক্রেটিসের বাকবিতণ্ডার মাধ্যমে। এবং তৃতীয় অধ্যায় সংলাপটি থ্রেসিমেকাস এবং সক্রেটিসের সংলাপের মাধ্যমেই চলবে। এখানে উল্লেখ্য যে শেষের যে অংশটা, সেখানে সক্রেটিস বুঝাতে চেয়েছেন যে সক্রেটিস হচ্ছে এমন একজন দার্শনিক যে আসলে
দাবি করে যে সে আসলে কিছু জানে না এবং তার যেই ধারণা সেগুলো সামান্য এবং অস্পষ্ট। এই ক্ষেত্রে তিনি তার ধারণা স্পষ্ট এবং আরও জ্ঞান অর্জনের জন্য অথবা দীক্ষা অর্জনের জন্য তৎকালীন যেই প্রখ্যাত দার্শনিক থ্রেসিমিকাস তাকে অনুরোধ করছিলেন যে সক্রেটিস এবং ওখানে যারা উপস্থিত উৎসুক ব্যক্তিরা ছিল তাদেরকে জ্ঞান দান করার জন্য। কিন্তু থ্রেসিমিকাস যেহেতু একটু প্রখ্যাত দার্শনিক ছিলেন, তিনি তার গরিমায় এবং সক্রেটিসের প্রশ্ন করার ধরন দেখে নিজের অবচেতন হিংস্রতাকে ধরে রাখতে পারলেন না এবং তিনি ভরা মজলিসেই তার এই হিংস্র আচরণকে প্রদর্শন করে ফেলেন এবং সক্রেটিসকে কটাক্ষ করতে থাকলেন। একটা কথা অবশ্যই বলবো যে সক্রেটিসের দর্শনের একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে সক্রেটিস প্রথমে তার বিপরীত যে বক্তা তার বক্তব্য শুনতেন এবং বিপরীত বক্তার বক্তব্যকে সমর্থন করতেন এবং সমর্থন করার পরে নিজের পাল্টা যুক্তি এবং প্রশ্ন উত্থাপন করতেন এবং নিজের পাল্টা যুক্তি ক্রমে উত্থাপন করে করে তার যেই বিপরীত বক্তা রয়েছে তার যুক্তিকে এমনভাবে খণ্ডিত করতেন যে ওই বিপরীত বক্তার যুক্তি সক্রেটিসের প্রশ্ন এবং যুক্তির সামনে আর টিকত না। এটা ছিল সক্রেটিসের দর্শনের একটা বড় বৈশিষ্ট্য। এ কারণেই দেখা যাচ্ছে যে সংলাপ জুড়ে সক্রেটিস শুধু প্রশ্ন এবং পাল্টা প্রশ্ন করছে। এখানে এই জিনিসটাই আসলে তুলে ধরা হয়েছে যে সক্রেটিস কিভাবে শুধুমাত্র প্রশ্ন এবং তার যে প্রশ্নগুলো ছিল সে প্রশ্নগুলো এমনই হতো যে ব্যক্তি নিজের বক্তব্য রেখেছে সে পরিশেষে গিয়ে নিজের বক্তব্যকে নিজেই খারিজ করে দিত। তো সক্রেটিসের দর্শনের এটাই ছিল একটা বড় সৌন্দর্য বা একটা নিপুণতা। তো এতক্ষণ শোনার জন্য সবাইকে খুব ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। বিদায়।